ফান্ডিংটা করেন তখন কি উনি বলেছিলেন যে আমরা জামাতের সঙ্গে যাবো এই জন্য করবো? তাহলে তো লোকে তাকে এত টাকা নাও দিতে পারতো। যারা টাকাটা দিয়েছে এর মধ্যে যদি একজন লোক যদি মনে করে থাকে যে জামাতের সঙ্গে ওনার যাওয়াটা ঠিক হয় নাই, অথবা এটা জানলে আমি দিতাম না, তাহলে কিন্তু ওই একজন লোকের কাছে কিন্তু ওনাকে জবাবদিহি করতে হবে। যে কারণে আর উনি নিজে জামাতের সঙ্গে যাওয়ার ব্যাপারে ওনার নিজস্ব একটা চিন্তা ভাবনা কাজ করতে পারে। এই সব মিলিয়ে উনি ওখান থেকে সরে আসবেন, এটি স্বাভাবিক আমার কাছে মনে হয়। কিছুক্ষণ আগে কিন্তু সংবাদপত্রে দেখছিলাম যে 30 জন নেতা কিন্তু আপত্তি জানিয়ে জোট গঠনের বিষয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছে। এটা হতে পারে, এটা হতে পারে। এই সবই কিন্তু শোনা কথা। আপনি কিন্তু জানেন না কোন 30 জন, আপনি কিন্তু জানেন না এটির ভাষা কি। কাজে এগুলো একদম কনফার্ম কোনো নিউজ না। কিন্তু যেহেতু এটাকে প্রতিবাদও করছে না নাহিদ ইসলাম অথবা অন্য কোনো প্রতিবাদ করে নাই, যেহেতু কোনো প্রতিবাদও করছে না, তখন ধরে নেওয়া যায় যে এই নিউজগুলি সত্য। কারণ আমি এই নিউজটা তো কালকেও দেখেছি, আজকেও দেখলাম বিভিন্ন পত্রপত্রিকায়। কাজে এটা একদম উড়িয়ে দেওয়ার মতও বোধ হয় না। কিন্তু যদি এটা করে, অনেক মূল পয়েন্টে আসি, আমি এই যদি দিয়ে শুরু করলাম, যে যদি তারা এই ধরনের কোনো আপনার নির্বাচনী জোটে যায়, নির্বাচনী জোট অথবা মনে করেন আপনার আদর্শিক জোটে যদি তারা যায়, সেটা আমি মনে করি এনসিপির সম্পর্কে অনেক মানুষের, আমাকে সহ, আমি সহ এনসিপি সম্পর্কে অনেক মানুষের যে একটা ধারণা ছিল, সেই ধারণার ভিত্তিমূলে একটা বড় ধরনের আঘাত করবে। আমি এনসিপিকে একটা আধুনিক একটা যেরকম দল মনে, ইয়াং জেনারেশনে যেরকম দল মনে করেছিলাম, তার সঙ্গে জামাতের আদর্শিক ভিত্তিটা আসলে মেলে না। যে কারণে হয়তো অনেকে আহত হবেন, অনেকে দুঃখিত হবেন। কিন্তু এনসিপি তো মনে করেন যারা এখানে আছে তারা তো লেখাপড়া জানা ছেলেমেয়েরা এখানে আছেন, ওনারা তো নিজেরা নিজেদের বুঝবেন। ওনারা হয়তো ভেবে দেখেছেন যে কী করবেন না করবেন। কিন্তু আমার কাছে মানে আমি এনসিপিকে একটা নতুন ধরনের দল মনে করেছিলাম শুরুর দিক থেকে। সেটা এনসিপি যদি এইবার এই কাজটা না করে, এই ইমিডিয়েট শর্টকাট পথে ক্ষমতার অংশীদার হতে না চেয়ে তারা যদি দীর্ঘমেয়াদে রাজনীতিটা করতেন, ধরেন আপনি আরও 5 বছর পরে রাজনীতি, এখন আমরা রাজনীতিটা চালাবো, আমরা একটা নতুন ধারা রাজনীতি নিয়ে আসবো, যদি ওনারা এভাবে চিন্তা করতেন, আমার কাছে মনে হয় সেটা অধিকতর ভালো হতো। তারা কি ক্ষমতার রাজনীতির পথে অগ্রসর হচ্ছে? ক্ষমতার রাজনীতি না, ক্ষমতা পাওয়ার লোভের রাজনীতি বলেন। তারা ক্ষমতা পাবে না, জামাতের সঙ্গে গেলেও যে তারা খুব একটা অনেকগুলি আসন পেয়ে যাবে, এটা আমি মনে করি না ভাই, এটাও আমি মনে করি না। তারা খুবই কম সংখ্যক আসন, 2-3টা পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে। এটা আমি অনেক আগের থেকে বলতেছি, অনেক বছর আগের থেকে বলতেছি। এবার আরপিও সংশোধনী কি জোট গঠন কিংবা নির্বাচনের পুরো হিসেব নিকেশ বদলে দিল? বদলে দিয়েছে। আরপিও সংশোধন করার কারণে সবাইকে নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। এটা অনেকের জন্য একদম মানে কি বলবো, একদম মানে ভয়ঙ্কর একটা বজ্রপাতের মতো হয়ে গেছে। তারা তো আগের মতো ভাবছিল যে রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু নৌকা মার্কা নিয়ে এমপি হয়ে গেছে, তারাও ওরকমভাবে এমপি হবে। কিন্তু সেটা তো ঝামেলা করে দিয়েছে। আমি বরং এই জিনিস, আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে মানে নিজের মার্কা নিয়ে নির্বাচন করার ব্যাপারটাতে আমি সমর্থন করি। এবং এটা হওয়াতে কি হয়েছে, এবার কেউ কেউ নিজের দলই বিলুপ্ত করে দিচ্ছে এই প্রতীকের জন্য। মানে এই লোকগুলির যে চারিত্রিক যে মানে আপনার দৃঢ়তা, সেটা যে কত নমনীয় হতে পারে, চারিত্রিক দৃঢ়তাটা কত নমনীয়, মানে জিলি মাছের মতো আর কি ভাই। এদের ওই চরিত্রের কোনো বৈশিষ্ট্য আছে বলে আমার কাছে মনে হয় না। মানে তাদের দলীয় আদর্শ সব বাদ, কি এমপি হবো, আমি এমপি হবো, মানে এমপি হওয়াটা তার জীবনের লক্ষ্য। গণতন্ত্রের দল বিলুপ্তির প্রভাব কতটা পড়ে সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যেতে চাই। এ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। জামায়াতের সাথে এনসিপির আসন ভাগাভাগির যে আলোচনা চলছে, সেটি কি এনসিপিকে প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার বন্ধুবর মাসুদ কামাল ভাই, আর নিউজ 24-এর দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। শুনেন, এনসিপি আমরা যতটুক জানি আর কি, সত্য মিথ্যা জানি না, এনসিপি হয়তো বিএনপির সাথে জোট করতে চাইছে, করতে পারে নাই বলতে এনসিপি জোট করতে চাইলে জোট করতে না পারাটার মানে হচ্ছে যে এনসিপি রিজেক্টেড ফ্রম বিএনপি। কারণ এনসিপির ক্ষমতা নাই বিএনপিকে রিজেক্ট করার, বরং বিএনপির ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার। পাশাপাশি যে জামাতের দিকে যায় এনসিপি, সেখানেও জামাতের ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার, কারণ এনসিপি পার্টিটা এমন কোনো দিকে যায় নাই যে সে কাউকে রিজেক্ট করতে পারে। কিন্তু এই যে এনসিপিকে যদি কোনো দল না নেয় কিংবা সব দল যদি রিজেক্ট করে তাকে, সব দল বলতে বড় দুটো দলই তো আছে এই মুহূর্তে, জামাত আর বিএনপি, দুই দলই যদি এনসিপিকে তার জোটে না নেয়, তার সাথে জোটভুক্ত না করে, তাহলে বার্তাটা কি দেয়? বার্তাটা হচ্ছে এইটায় কোনো সন্দেহ নাই যে এনসিপি জুলাই চেতনার পক্ষে,
এই ব্যাপারে কারো সন্দেহ নাই। এবং আওয়ামী লীগ অ্যাবসোলুটলি জুলাই বিরোধী, এই দুইটা ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের কারো সন্দেহ নাই। তো এনসিপিকে যদি বিএনপি কিংবা জামাত কেউই না নেয়, অথচ এনসিপি পিওর জুলাই বিরোধী, সেক্ষেত্রে কি ধারণা নিতে পারি আমি? যে তাইলে ওই দলগুলো কি জুলাই চেতনাকে ধারণ করছে না কিংবা সমর্থন করছে না? কিন্তু আমি যদি একটু যুক্ত করি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, গত 10 ডিসেম্বর 125 আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি না। ঠিক আছে, সেটা তো নাহিদ বলবেই, কারণ আপনি যদি জোটে তারে না নেন, এতে বার্তাটা দেয় কি সেটা আমি বলছি। মাসুদ কামাল ভাই যেমন বললেন 2-3টা সিট পাবে, সেই গ্যারান্টি বা কোত্থেকে? আপনি যদি সিটের গ্যারান্টি আনেন, 2-3টাও হতে পারে, 50টাও হইতে পারে, কথার কথা বলছি, কোনোটাই তো আনসার্টেন। কেন বলছি? আপনি এই যে যদি এই এনসিপিকে যদি কোনো দল তাকে সমর্থন না করে বা জোটে না করে, তাহলে একটা বার্তা দেয় এই যে তাদেরকে ধারণ করবে না কেন, তারা তো জুলাই আন্দোলনের নায়ক। আবার সবাই আমরা দাবি করি জুলাই আন্দোলন করছি এবং সে এন্টি হাসিনা কাজ করছে, তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যে সরকারটাকে সরানো হইল সেই সরকারের শত্রু হইল এনসিপি। তা আওয়ামী লীগের হটালো যে শক্তিটা, সেই শক্তিটা তো অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু হওয়ার কথা। তো সুতরাং সে কেন তাদের সাথে জোটে যায়, তাকে নিবে না কেন? তাকে তো সাদর আমন্ত্রণে নেওয়ার কথা। তো আদর্শের এক ধরনের পার্থক্য তো রয়েছে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। সেটাই আমি যদি আরো একটি প্রসঙ্গ যুক্ত করি, ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন এনসিপি ও জামায়াতের জোটের মধ্য দিয়ে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। আমার কাছে মনে হয় এটা না। এই প্রশ্ন আসলেই দেখবেন, আপনি যদি গত 15 বছরে 16 বছরে আপনার রাফলি 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে, এই তরুণ ভোটারগুলো আমার সাথে দ্বিমত করবে না কেউ, যে ভোটারটা তৈরি হয়েছে যারা ভোট দিতে পারে নাই, তারা কিন্তু এই 15 বছর শুধু ক্ষমতায় আওয়ামী লীগকেই দেখছে। শুধু আওয়ামী লীগকে দেখার পর কি হয়েছে, তাদের অ্যাক্টিভিটিস দেখছে, আমি ডামি নির্বাচনকে কিভাবে ক্ষমতায় ছিল, গায়ের জোরে কিভাবে ছিল দেখছে, সুতরাং তারা ওই দিক থেকে মুখ ফিরিয়ে নিছে। তারপরে তার অভ্যুত্থানের পর 5ই আগস্ট থেকে আজকে 16 মাস পর্যন্ত ওই তরুণ যে 4 কোটি ভোটার, তারা কিন্তু দেখতেছে এখন বাজারে সবচেয়ে যে বড় দল দুটো আছে তাদের অ্যাক্টিভিটিসটা কি। তাদের অ্যাক্টিভিটি যদি এই হয় যে এনসিপিকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে ওই 4 কোটি ভোটার কি ধারণা নিবে? অর্থাৎ ওই 4 কোটি ভোটার জুলাই চেতনার পক্ষে নিশ্চয়ই থাকবে। সুতরাং এই 4 কোটি ভোটার যদি দেখে যে কোনোভাবে কোনো দল ওই পতিতর যে স্বৈরাচার সরকার, তার প্রতি উইকনেস বা তার প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাহলে কিন্তু এই ভোটগুলা হারানোর সম্ভাবনা আছে। 1, 2, আপনি নিশ্চিত করে বলতে পারি 55 থেকে 65-70 বছর বয়সের যে ভোটারগুলো, তাদের সন্তান বা নাতি কিন্তু মারা গেছে বা আহত হয়েছে ওই জুলাইতে। এই যে 65 বছর বয়সের যে ভোটার, হয় তাদের সন্তান নয় তাদের নাতি। এবং এই 65 বছর বয়সের ভোটারগুলা যে দলেই থাকুক না কেন, তারা যদি মনে করে যে তার দলও স্বৈরাচারের পক্ষে কোনোভাবে একটু ঝুঁকে গেছে ওই দিকে, আমি নিশ্চিত করে বলতে পারি যে তার সন্তান কিংবা তার নাতি সুতরাং সেই দলকেও তার ভোটটা দিবে না। কারণ পুত্র শোক, নাতির শোক, আপনি অনেক কিছুর ঊর্ধ্বে। সে কারণে আমি বলছি। নাও আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে কি, তাহলে যদি ভোট হয়, এবারে যে পরিসংখ্যান আমি আপনাকে যদি বলি, 5ই আগস্টের পর থেকে যা দেখে আসতেছে এই তরুণ 4 কোটি ভোটার প্লাস ওই যে যারা মারা গেছে বা হচ্ছে তাদের যারা গার্জিয়ান, দাদা বা বাবা, তারা যেটা দেখে আসছে, এইটা যদি বিবেচনায় নেওয়া হয়, আমি নিশ্চিত করে বলতে পারি সুন্দর ইলেকশন বলতে যা বোঝায় তা যদি হয়, আপনি কোনো দলের কোনো গ্যারান্টি নাই কে ক্ষমতায় যাবে কে যাবে না। কিন্তু এবার তো বলা হচ্ছে যে তরুণদের ভোট কিন্তু নির্বাচনে বড় প্রভাব ফেলবে, যেহেতু পুরো মোট ভোটারের 1/3 তরুণদের ভোট। সেটাই তো আমি বলছি, এই তরুণরা একটি অংশ বলা হয়ে থাকে যে প্রচলিত রাজনীতি নিয়ে তাদের এক ধরনের হতাশা কাজ করে। এনসিপি রাজনীতি শুরু করার পর থেকে কিন্তু একটি বয়ান তৈরি করেছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই অবস্থানকে তারা ধরে রাখতে পেরেছে। আমি সেই আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী যে আলোচনায় আমরা ছিলাম, আপনি নিশ্চয়ই অবগত আছেন, আজ গণ অধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান এবং গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর এই বিষয়টিকে বলছে যে কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কৌশলের নেপথ্যে কি নির্বাচনে জয় তুলে আনা? ডেফিনেটলি আপনি যদি ওইভাবে আসেন, প্রথম আসেন যে আপনি নির্বাচনের আগে এমন একটা দল থেকে দলে আপনি যোগ দিচ্ছেন গিয়ে, যেই দলে মানে তার প্রার্থীর কোনো অন্ত নাই, 300 সিটে তারা এক এক সিটে 4-5 করে যোগ্য প্রার্থী আছে, সেখান থেকে কিছু লোককে সরিয়ে যখন একটা দল 10-12টা লোকের নমিনেশন দিচ্ছে এবং জোট বানানো হচ্ছে, মানে আমার বক্তব্য হচ্ছে আপনার নির্বাচনের আগে এটা কী ধরনের জোট? এখানে কিন্তু দুইটা স্টেজ চলতেছে। একটা হইলো তার দলকে বাদ দিয়ে এসে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ মার্কা নির্বাচন করা, অর্থাৎ এনশিওর্ড হতে চায় যে আমাকে জিততেই হবে এবং এমপি হতে হবে। তো এমপি হতে হলে উনি শুধু এমপি হওয়ার জন্যই আসতেছেন, কিন্তু সাথে সাথে কি বার্তা দিচ্ছেন? ওনার রাজনৈতিক কোনো আইডিওলজি নাই, উনি পার্লামেন্টের মেম্বার হতে চান। পার্লামেন্টের মেম্বারের মধুটা কি সেটা আমি জানি না, কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে, তারা প্রত্যেকটা লোক কিন্তু মিডিয়ায় পরিচিত। বাংলাদেশে মোটামুটি এ মাথা থেকে সে মাথা তাদেরকে চেনে, এমন কেউ নাই তাদেরকে চেনে না। তো যদি চেনা পরিচিতিটাই তোমার যদি ফ্যাক্টর হয়, একটা এমপি মেম্বার অফ পার্লামেন্ট যিনি টিভি মাধ্যমে আসেন না, এরকম এমপিকে অন্তত 300 এমপির মধ্যে দেখবেন 200 এমপিকেই মানুষ চেনে না। মানে আপনি যদি পরিচিতির জন্য যান, কিন্তু আপনাকে তো তাহলে সবাই চেনে, তারপর আপনি যাচ্ছেন কেন? সিম্পল, অন্য কিছু, অন্য কোনো সুবিধা, অন্য কোনো লাভ। তা না হলে আপনি দেখেন মেরিট অ্যান্ড ডিমেরিট দেখেন। মেরিটটা কি? আপনি যদি দল ছেড়ে আপনার দলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাম্বার 1 আপনি প্রমাণ করছেন আপনার কোনো আদর্শ নাই, আর আপনার লাভ কি? মেরিট, আপনি একজন এমপি হবেন। ডিমেরিটস কোনটা? দলের আদর্শ বিলুপ্ত করে ফেললেন। আর যে দল তাকে নিয়ে গেল সেই দলের সাথেই বা তার আইডিওলজি কিভাবে মিলল? 3 নম্বর আসেন, অন্যভাবে লাভবান হবেন বিধায় এই যে আদর্শটা আপনি বিকাই দিতেছেন, একটা পার্টি রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিন রাজনীতি কইরা এটা বিকাই দিতেছেন, তার মানে এই আদর্শটাকে মানুষ কখন আদর্শ বিকায়? আদর্শচ্যুত হইতে হইলে তাকে অন্যভাবে লাভবান হতে হয়, সেই লাভটা নিশ্চিত করে তারা যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। শেষ করে দিই, 30 সেকেন্ডে শেষ হ্যাঁ, করেন। আর তাদেরকে গোটা দেশ চেনে, তারপরে তারা যাচ্ছে। দ্বিতীয় কথা আসেন, আপনি যখন নিশ্চিত করতেছেন যে দল ছাড়া যারা, আপনি জোটের থেকে অন্য কাউকে নির্বাচন দেন, আপনার দলে যোগ হয় নাই, দলে যুক্ত হয় নাই, এইরকম ব্যক্তিদেরকে যাদেরকে আসন ছেড়ে দিচ্ছেন, তারা পাশ করবেন আমি 100% নিশ্চিত। যদি তারা পাশ করেন এর পরেও, তাইলে ধরে নিতে হবে নির্বাচন সঠিক হবে না। সঠিক নির্বাচন হইলে অন্য যাদেরকে আপনি জোটের ভিতরে এনে দিচ্ছেন কিন্তু আপনার বড় দলের প্রতীক দিচ্ছেন না, আমি নিশ্চিত করে বলতে পারি তারা প্রত্যেকে ফেল করবে। তারপরে যদি সেই আলোচনায় আসবো, চ্যালেঞ্জগুলো কি দেখেন সেটাও আমি আপনার কাছ থেকে জানবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। জনাব মাসুদ কামাল, চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুংয়ের একটি উক্তি কিন্তু রাজনীতিতে বেশ জনপ্রিয়, সেটি হচ্ছে শত ফুল ফুটতে দাও। নির্বাচনের আগে এই কথাটি আমরা বহুবার শুনি, কিন্তু বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যেমনটি দেখছি যে দুটি দল কিন্তু বিলুপ্ত করে তাদের নেতারা ইতিমধ্যে বিএনপিতে যোগ দিয়েছে এবং মনোনয়নও নিয়েছে, এবং অনেক রাজনৈতিক নেতা কিন্তু বিএনপিতে যোগ দিচ্ছে। এই যে নির্বাচনের আগে নিজেদের দল বিলুপ্ত করে কিংবা নিজেদের দীর্ঘদিনের দল ছেড়ে বিএনপিতে আসা বা অন্যান্য দলে যুক্ত হওয়া, এই বিষয়টাকে কিভাবে দেখেন? গণতন্ত্রের প্রভাব কি? শুনুন, গণতন্ত্রে এর ভালো কোনো প্রভাব নাই। কারণ একটা জিনিস হলো কি, দল বিলুপ্ত হতেই পারে, সেটা যদি আদর্শিক কারণে হয় তাহলে কোনো সমস্যা নেই। দলের তো একটা আদর্শ আছে, একটা গঠনতন্ত্র আছে, জনগণের কাছে তাদের একটা কমিটমেন্ট আছে, আছে না? এবং জনগণের কাছে কমিটমেন্ট আছে বলে একটা দল চলে কীভাবে? দলের ইনকাম কি? এই যে গণ অধিকার পরিষদ, যেটা রাশেদ খান যেটা সাধারণ সম্পাদক ছিলেন, এই দলের ইনকাম কি ভাই? সে কি ব্যবসা করতো? তার দল কি কোনো বাণিজ্য করতো? কীভাবে ইনকাম করতো সে? তার ইনকাম কি? সে তো ফুল টাইম পলিটিক্স করতো। তার ইনকাম কি ছিল? তারা জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে চলতো। ওদের কিন্তু একটা সুনামও আছে, বদনামও আছে, কিন্তু ওদের নামের আগে একটা অ্যাডজেক্টিভ অনেকে ইউজ করতো, সেগুলো বিকাশ নুরু, বিকাশ রাশেদ, এগুলো বলতো। তার মানে তারা বিকাশে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা নিত। আমি এটাকে অন্যায় মনে করি না। দল চলাতে হলে জনগণের কাছ থেকে চাঁদা নেওয়া যেতেই পারে, যেটাকে ক্রাউড ফান্ডিং বলি আমরা। ক্রাউড ফান্ডিং ওকে,
কিন্তু যারা তাকে চাঁদা দিত তারা কি এই শর্তে দিত যে একসময় তুমি দল বিলুপ্ত করে দিয়া অথবা দলের সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিয়া তুমি বিএনপিতে যাবা, এই জন্য দিছে? ওই যাদের কাছে তারা চাঁদা নিছে, বিকাশানিকার যেভাবে নিক, তাদের কাছে ওনারা কি জবাব দেবে? আপনি আমার এই কথাটা বোঝান। কোনো জবাব আছে? কোনো জবাব তো নাই। তারা জাস্ট বিট্রেয়ার। তারা বিট্রে করছে। কার সঙ্গে বিট্রে করছে? যাদের কাছ থেকে চাঁদা নিছে তাদের সঙ্গে বিট্রে করছে। তারা নিজের দলের সঙ্গে বিট্রে করছে, নিজের দলের নেতাকর্মীর কাছে বিট্রে করছে, তার দলের যারা সমর্থক তাদের কাছে সঙ্গে তারা বিট্রে করছে। হ্যাঁ, নুরুল সাহেব এখন এটা ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাখ্যা দিচ্ছেন কেন? উনিও তো একই পথে পথিক। উনিও তো কেমন করবেন 2 দিন পরে? উনি তো একই পথের পথিক তোরে ভাই। তো এখন এই জন্য ব্যাখ্যা দিচ্ছেন। যারা ওই দল থেকে 2 জন লোক নমিনেশন পেয়েছে, বিএনপির কাছ থেকে 2 জন লোক, বিএনপি তাদেরকে আসন ছাড় দিয়েছে, একজন নুরুল সাহেব, একজন উনি। এখন ওই 2 জন লোক একে অন্যের পিঠ চুলকায় দিচ্ছেন, একে অন্যকে সমর্থন করছেন যে না ও যা করছে ঠিকই করছে, আবার উনি বলবেন হ্যাঁ উনি যা করছেন ঠিকই করছেন, এগুলি বলবে। বাদবাকি যারা সব দুধভাত, বাদবাকি যারা আছে এদের যে মানে মানে মাথার মধ্যে পাড়া দিয়া তারা যে উপরে দিকে উঠতেছে, এটা কি ওরা বুঝবে না? কিন্তু বড় দল থেকে মনোনয়ন পাওয়াই কি আসলে শেষ কথা কিনা জনাব মাসুদ আরে কামাল? মনোনয়ন পাওয়া কি? নির্বাচনে ও তো যদি গেছিল বিএনপির মার্কার জন্য রে বিদ্রোহী ভাই। প্রার্থীরা সেখানে চ্যালেঞ্জ তৈরি করবে কিনা, জয় উঠে আসবে কিনা, সেই প্রশ্নগুলো তো থেকেই শুনুন, যাচ্ছে। আমি তো সেই মনে করতে আলোচনায় চাই। ফিরবো জনাব মাসুদ কামাল। আচ্ছা, ঠিক আবারও আছে। বিরতি নিতে হচ্ছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাসুদ কামাল, অনেকেই দল ছাড়লেন, দল বিলুপ্ত করলেন এবং বড় দল থেকে মনোনয়ন নিলেন, কিন্তু মনোনয়ন কি জয় নিশ্চিত করতে পারবে? না, নিষেধ করতে পারে না। তারা তো দলে এমনি বহিরাগত, তারা তো ওখানে বহিরাগত হিসেবে আসছেন। ওখানে দলের যে যারা নেতা কর্মী আছেন, মাঠ পর্যায়ে যারা আছেন, তাদের সবার সহযোগিতা পাবেন ওনারা, আমার তা মনে হয় না। কেউ সহযোগিতা করবে, কেউ কেউ আবার কেউ কেউ অসহযোগিতা করবে, আবার কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে যাবে। এরকম অনেক কিছু ঘটে বাংলাদেশের রাজনীতিতে, এরকমভাবে ঘটে। কারণ প্রত্যেকটা লোকের একটা অঞ্চল আছে, একটা আঞ্চলিক একটা ব্যাপার আছে। কিন্তু তারা কখনোই চায় না যে আমার অঞ্চলে এতদিন ধরে আমি যেটা গুছিয়ে আনছি সেটা বাইরের থেকে একজন কেউ এসে নিক, এটা তারা কিন্তু সাধারণত চায় না। কাজেই এটা তো সহজ হবে না। তারপরেও কিছু ভোট নর্মালি যা পাইতো, তাদের নিজস্ব মার্কা দিয়ে যা পাইতো, তার চেয়ে বেশি ভোট পাবে। কিন্তু সবচেয়ে ট্র্যাজেডি কি জানেন? ট্র্যাজেডি হচ্ছে, বাবা তুমি এমপি হবা, তো তোমার